আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু, ১.৫ সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললেন ফখরুল, সবাইকে ধৈর্য ধরার পরামর্শ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনই প্রায় ২০০ নির্বাহী আদেশ জারি, শপথের পর ভাষণে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে মন্তব্য। এবং ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার, বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারার ইচ্ছে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় সংস্কারের উদ্যোগ আইন মন্ত্রণালয়ে নেবে না। এখন থেকে স্বচ্ছতার মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে। ট্রাইব্যুনালে বিচার আর নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ৬ সদস্যের কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেবে। যে কোনো আইনজীবী এই কাউন্সিলে বিচারক হতে আবেদন করতে পারবেন। উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। আগামী ৩ মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় সংস্কার না করলে সংস্কার কমিশনের সুপারিশের কি হবে, সাংবাদিকরা জানতে চান আইন উপদেষ্টার কাছে। এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনই ডিসাইড করবে। নির্বাচন সংস্কারের কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না, সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই সরকারের আমলে হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক বা মতবিরোধ নেই জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। গত সরকারের সময় করা সাইবার সিকিউরিটি আইনে চলা ১১৩টি মামলা ২ সপ্তাহের মধ্যে, ২৫ জেলার ২৫০০ রাজনৈতিক মামলা ১ সপ্তাহের মধ্যে এবং রাজনৈতিক সব মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনে জালিয়াতির সাথে জড়িতদের বিচারে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীতে মত বিনিময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্টে যারা নাগরিকদের হত্যা করেছে বেশিরভাগ মানুষ চায় তারা আর ক্ষমতায় না আসুক। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের কেউ অতীতের মতো কারচুপির নির্বাচন চায় না বলে আশা করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি টকে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আলোচনায় তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার প্রস্তাব দিয়েছে তার কমিশন। জানান, মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশও করা হয়েছে। আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে,
গুরুতর মানবাধিকার লঙ্ঘন। আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। 40% নিচে ভোট পড়লে পুনঃভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাহী বিভাগ যাতে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে না পারে সেই প্রস্তাবও করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবকিছুর উপরে সংশ্লিষ্টদের সদিচ্ছাকেই বড় মনে করছেন তিনি। সকলেই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে। তো এই আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিবিদরা তারাও এটা তাদের উপলব্ধিতে আছে। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। পরিস্থিতির উন্নতি হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে স্থানীয় ও জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদের জন্য হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। আহতদের মধ্যে যাদের চোখ এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। বিএসএমএমইউ হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, অন্য হাসপাতালগুলোতে গিয়েও তথ্য হালনাগাদ করা হবে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বৈঠকে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট সোমবার রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। বাংলাদেশ সময় বিকেল 5:25 সুইজারল্যান্ডে জুরিখে পৌঁছেন তিনি। তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক এমডি আরিফুল ইসলাম। এই সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। হটকারী কোনো কিছু না করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা সবসময় বেশি। রাহুল রায়ের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে ছিল ব্যতিক্রমী আয়োজন গ্রন্থ আড্ডা। সেখানে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোধহয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই সকল সংকট সমাধান সম্ভব। আমাদের সালাম সাহেব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনে প্রায় 200 নির্বাহী আদেশে সই করে চমক দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাইডেন প্রশাসনের 78টি আদেশও বাতিল করে দেওয়া হয়। রয়েছে 2021 সালে ক্যাপিটল হিলে হামলাকারী প্রায় 1,500 মানুষকে পূর্ণ ক্ষমা প্রদান ও মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত। আমদানি পণ্যে উচ্চ শুল্ক আরোপেরও ঘোষণা এসেছে। শাসনামলের প্রথম দিকেই চীন ও ভারত সফরে যেতে পারেন ট্রাম্প, জানিয়েছে
মার্কিন গণমাধ্যম। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ওভাল অফিসে বসে প্রথম দিনই একের পর এক নির্বাহী আদেশে সই করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 200 নির্বাহী আদেশের মধ্যে সর্বপ্রথম তিনি 1500 সমর্থককে কারামুক্ত করার আদেশটিতে সই করেন। কারাগারে থাকা এই 1500 ব্যক্তি 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ক্ষমতায় এসেই টিকটক নিষিদ্ধ করা আইনের বাস্তবায়ন পিছিয়ে দিয়েছেন তিনি। এছাড়া আরও যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সই করেছেন তার মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো সিদ্ধান্ত। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সশরীরে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করে ওই সীমান্তে শরণার্থী গ্রহণের প্রক্রিয়া রদ করা হয়েছে। এর বাইরে সন্তানের জন্মস্থানের ভিত্তিতে বাবা মাকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার আইন স্থগিত করা হয়েছে। আরেকটি নির্বাহী আদেশে নারী ও পুরুষ ছাড়া আর সব লিঙ্গের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে। পাশাপাশি লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক সকল সরকারি কার্যক্রম বন্ধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নির্বাহী আদেশের বাইরেও সব ধরনের আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% এবং চীনের পণ্যের ওপর 60% শুল্ক আরোপ করা হতে পারে। নির্বাহী আদেশের বাইরেও ট্রাম্পের শাসনামলের প্রথম দিককার বিদেশ সফর নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিতীয় মেয়াদ শুরুর প্রথমেই তিনি ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা গেছে ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রথম 100 দিনের মধ্যে সেখানে সফর করতে চান। এছাড়া ট্রাম্প ভারতেও সফরের কথা ভাবছেন। চলতি বছরের এপ্রিলে তিনি ভারত সফরে যেতে পারেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার বিপিএল আপডেট। বুধবার হোস্ট চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ম্যাচ দেখবেন বন্দরনগরীর দর্শকরা। ম্যাচের আগের দিন জনসচেতনতামূলক কাজ করে সময় পার করেছে ঢাকা, আর ম্যাচ না থাকলে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সৌম্য সরকার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত রাখছেন এই ব্যাটার। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মামলাগুলোর বিস্তারিত তুলে ধরেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি আকম সারোয়ার জাহান ও তার স্ত্রী এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল অধিদপ্তরের সাবেক মহাব্যবস্থাপক সাইদুর রহমানের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গণপূর্তের অফিস সহকারী তৈয়বুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব সারওয়ার জাহানের প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 1,19 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ, সাবেক সংসদ সদস্য গাজীপুর 5 ও সাবেক প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।
বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির ঘটনায় বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিবৃতিতে জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিরা কেউ কেউ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী থাকলেও কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংগঠনিক পরিসরে যুক্ত নয়। ঢাকা মহানগরের দায়িত্বশীল ও ঘটনাকালীন সমন্বয়ে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নির্বাহী সদস্যদের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। একদিনে প্রায় 700 ট্রাক প্রবেশ করেছে বলে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গতকাল গাজায় বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে 60টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে 20 জনেরও বেশি বেসামরিক নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 47,035 ফিলিস্তিনি নিহত ও ইসরায়েলের 1,139 জন নিহত হয়েছে। গত রোববার থেকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস 3 জিম্মিকে মুক্তি দিলে জেল থেকে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এছাড়া আগামী 25শে জানুয়ারি শনিবার আরও 4 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 6 পয়েন্ট বেড়ে 5,202 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 401টি কোম্পানির 499 কোটি 14 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 72 কোটি 21 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 165টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত রয়েছে 80টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ পর্বের 7ম রাউন্ডের খেলা শুরু হচ্ছে রাতে। বাংলাদেশ সময় রাত 12:15টায় ফ্রেঞ্চ ক্লাব মোনাকো ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এবং আটলান্টা মুখোমুখি হবে স্ট্রাম গ্রাসের। রাত 2টা ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে বার্সেলোনা, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো জায়ান্টরা। গ্রুপ লিগের 6 ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের রাউন্ড অফ 16 নিশ্চিত হবে শেষ 2টি ম্যাচ থেকে মাত্র 1 পয়েন্ট পেলে। আসরের একমাত্র অপরাজিত অল রেডস লিলের সাথে আজই সেরে ফেলতে পারে নকআউট রাউন্ডে ওঠার আনুষ্ঠানিকতা। 6 ম্যাচের 5টিতে জিতে লিভারপুলের পর দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষ পর্তুগিজ জায়ান্ট ও ডিমারিয়ার বেনফিকা। শেষ এল ক্লাসিকোয় 5-2 জিতে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা ফেভারিট হিসেবে মাঠে নামছে। 6 ম্যাচের 4টিতে জিতে টেবিলের 11 নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। সংবাদ শেষ করব সবশেষে শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু, 1.5 সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললেন ফখরুল, সবাইকে ধৈর্য ধরার পরামর্শ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনই প্রায় 200 নির্বাহী আদেশ জারি, শপথের পর ভাষণে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে মন্তব্য। এবং ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার, বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারার ইচ্ছে। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।